আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে ভালোবাসা গল্পের ৩ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আরিয়া। চাঁদের আলো তার ভেজা চোখ দুটোর উপর এসে পড়েছে। বিছানার ওপর খোলা অবস্থায় পড়ে আছে একটা পুরনো ছবি। ছবিটাতে রনি, ফাহিম আর ছোট্ট আরিয়া একসাথে দাঁড়িয়ে আছে। আরিয়া ছবিটা হাতে নিয়ে মৃদু হাসলো। তারপর ফিসফিস করে বলল, জানো রনি ভাইয়া, ছোটবেলা থেকে তুমি আমার হিরো ছিলে। যখন স্কুলে কেউ আমাকে বিরক্ত করতো তুমি গিয়ে ওকে মারতে। যখন আমি অসুস্থ হতাম তুমি সারা রাত জেগে থাকতে। তখন তো বুঝিনি, আমি বুঝতেই পারিনি কখন তোমাকে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছি। কথাগুলো বলতে বলতে সে ছবিটার ওপর হাত বুলিয়ে দিল। তারপর আবার বলল, কিন্তু আমার ভালোবাসা কখনো তোমার জন্য বোঝা হবে না। তুমি যাকে ভালোবাসো আমি সবসময় চাইবো তুমি তার সাথেই সুখে থাকো। হঠাৎ দরজায় টোকা পড়ল। আরিয়া দ্রুত চোখ মুছে বলল, ভেতরে আসো। দরজা খুলে ভেতরে ঢুকলেন কণিকা তালুকদার। মেয়ের লাল চোখ দেখে তিনি ভ্রুকুচকে বললেন, আবার কাঁদছিলে? আরিয়া দ্রুত মাথা নেড়ে বলল, না তো মা। কণিকা তালুকদার মেয়ের পাশে এসে বসলেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি তোমার মা। তোমার মন খারাপ থাকলে বুঝতে পারি। আরিয়া চুপ করে রইল। কণিকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব অনুভূতি নিজের ভেতরে আটকে রাখতে নেই মা। আরিয়া মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। তারপর বলল, মা, কিছু কিছু ভালোবাসা না পাওয়ার জন্যই হয়, তাই না? কণিকা তালুকদার কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু আরিয়া আর কিছু বলল না। চুপচাপ মায়ের পাশ থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। কণিকা তালুকদার অনেক আগেই বুঝতে পেরেছেন মেয়ের মনের খবর, কিন্তু তিনি কিভাবে রনির কাছে মেয়ের ভালোবাসা ভিক্ষা চাইবে? আরিয়া যেমন রনিকে ভালোবাসে, রনিও তো তেমন প্রিয়াকেই ভালোবাসে। নিজের মেয়ের ভালোবাসা বাঁচাতে গিয়ে অন্য কারো ভালোবাসা তো মেরে ফেলতে পারে না। তিনি মনে মনে বললেন, পৃথিবীতে আর কোনো ছেলে ছিল না? কেন তুই রনিকে ভালোবাসতে গেলি? রনির মনে যদি অন্য কেউ না থাকতো তাহলে আমি সবার বিরুদ্ধে গিয়ে তোর আর রনির বিয়ে দিতাম। কিন্তু যেখানে রনির মনেই অন্য কেউ, সেখানে তোর জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দেই কিভাবে? মনে মনে মেয়ের জন্য কষ্ট অনুভব করলেও মুখে রাগী ভাব ফুটিয়ে তুলে বলল, তোমার এখন এইসব ভালোবাসা টালোবাসার বয়স না। এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সময় হলে তোমার বিয়ে দেওয়ার জন্য তোমার পুরো পরিবার আছে। এসব নিয়ে আর কোনো কিছু শুনতে চাই না। ভুলে যাও এসব ভালোবাসার কথা। কথাগুলো বলে কণিকা তালুকদার আরিয়ার রুম থেকে বের হয়ে যায়। মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরিয়া বলল, ওকে ভালোবাসার কথা ভুলে যাওয়া যদি এতই সহজ হতো তাহলে যেদিন জানতে পেরেছিলাম রনি ভাইয়ার মনে অন্য কেউ আছে, সেদিনই আমি সব ভুলে যেতাম। রাত প্রায় 11:30। তালুকদার ভিলার 3য় তলার স্টাডি রুমে বসে আছে রনি। সামনে ল্যাপটপ খোলা। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে প্রিয়ার বেডরুমের লাইভ ভিডিও। দেয়ালে ঝুলে থাকা মুখোশের আড়ালে পেন্টিং এর ভেতরে লুকানো ক্যামেরা নিঃশব্দে সবকিছু রেকর্ড করছে। রনির চোখ স্থির হয়ে আছে স্ক্রিনের দিকে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো ফাহিম। হাতে 2 কাপ কফি। একটা কাপ রনির সামনে রেখে বলল, এখনো ঘুমাসনি? রনি স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বলল, ঘুম আসছে না। ফাহিম চেয়ার টেনে পাশে বসে পড়ল। তারপর ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, নতুন কিছু পেলি? রনি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, হ্যাঁ। ফাহিম ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি? রনি ঠান্ডা কণ্ঠে বলল, প্রিয়া আমাকে কখনো ভালোইবাসেনি। ফাহিম চুপ হয়ে গেল। রনি একটা তিক্ত হাসি দিয়ে বলল, আমি ভেবেছিলাম হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে, হয়তো কোনো কারণে নাবিলের সাথে জড়িয়ে গেছে। কিছুক্ষণ থেমে আবার বলল, কিন্তু না। গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড REDON8 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। ও স্বীকার করেছে, শুরু থেকেই টাকার জন্য ও আমার সাথে ছিল। ফাহিমের চোখে রাগ ফুটে উঠল। দাঁত কটমট করে বলল, নোংরা মেয়ে। রনি মাথা নেড়ে বলল, না ফাহিম, শুধু ওকে দোষ দিয়ে লাভ নেই, নাবিলও সমান অপরাধী। ফাহিম বলল, আমি এখনো বুঝতে পারছি না নাবিল কেন করলো এটা। তুই তো ওর জন্য নিজের ভাইয়ের মতো ছিলি। রনির চোখ দুটো কঠিন হয়ে উঠল। রনি বলল, প্রিয়ার উদ্দেশ্য আমি বুঝেছি, টাকা, বিলাসিতা আর সুবিধা। রনি চেয়ার থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, কিন্তু নাবিলের উদ্দেশ্য এখনো পরিষ্কার না। ফাহিম বলল, হয়তো প্রিয়ার প্রেমে পড়েছে। রনি মাথা নেড়ে বলল, না, শুধু প্রেমের জন্য কেউ বছরের পর বছর এমন অভিনয় করতে পারে না।
অন্য কোনো উদ্দেশ্য না থাকলে নিজের প্রেমিকাকে অন্য পুরুষের কাছে যেতে দিত না। ফাহিম বলল তাহলে? রনি বলল আমার মনে হচ্ছে ওদের প্ল্যান আরো বড়। ফাহিম অবাক হয়ে বলল কিসের প্ল্যান? রনি জানালার বাহিরে তাকিয়ে উত্তর দিল বিয়ের পর কি করার পরিকল্পনা ছিল ওদের সেটা জানতে হবে। ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জিজ্ঞেস করলো এখন কি করবি? রনির ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। রনি ফাহিমের দিকে তাকিয়ে বলল প্রিয়াকে ধ্বংস করার জন্য এই ক্যামেরাই যথেষ্ট, তবে নাবিলকে ধ্বংস করার জন্য অন্য কোনো রাস্তা দরকার। ফাহিম বলল নাবিলের কোনো বাজে স্বভাব আছে যেটা অতিরিক্ত মাত্রায় হলে ও ধ্বংস হয়ে যেতে পারে? রনি কিছুক্ষণ ভেবে জবাব দিল হ্যাঁ আছে, ও ড্রাগস নেয়। ফাহিম হেসে জবাব দিল তাহলে তো সোনায় সোহাগা। ফাহিমের কথার মানে বুঝতে পেরে রনির ঠোঁটের কোণেও অদ্ভুত হাসি ফুটে উঠল। এক সপ্তাহ পর। এই এক সপ্তাহে হয় রনি না হয় ফাহিম কেউ না কেউ প্রিয়ার রুমের দিকে নজর রেখেছে, কিন্তু তারা সেই রকম কিছু জানতে পারেনি। সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকার কারণে রনির মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে, চোখ দুটো জ্বলছে। টেবিল থেকে উঠে কপাল চেপে ধরল সে। ল্যাপটপ বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রনি। চোখ দুটো জ্বলছে, কপালের রগ টনটন করছে। নিজের কপাল চেপে ধরে বিড়বিড় করে বলল এক কাপ কফি খেলে হয়তো একটু ভালো লাগবে। তারপরই তার আরিয়ার কথা মনে পড়ল। বাড়িতে সবার মধ্যে সবচেয়ে ভালো কফি বানায় আরিয়া। মাঝে মধ্যে রনির জন্য নিজ হাতে কফি বানিয়েও এনে দেয়। মুচকি হেসে সে স্টাডি রুম থেকে বের হয়ে গেল। করিডোর পেরিয়ে আরিয়ার রুমের সামনে এসে দরজায় নক করলো। আরিয়া। ভেতরে কোনো সাড়া নেই। আবারও ডাকলো আরিয়া তুই কি ঘুমিয়ে পড়েছিস? তবুও কোনো উত্তর পাওয়া গেল না। দরজাটা অল্প খোলা ছিল, তাই রনি ধীরে ধীরে ভেতরে ঢুকলো। রুমে হালকা ল্যাভেন্ডারের সুবাস ছড়িয়ে আছে। টেবিল ল্যাম্পটা জ্বলছে, কিন্তু রুমে আরিয়া নেই। রনি চারপাশে একবার তাকালো, মনে হয় নিচে গেছে। কথাটা বলেই ফিরে আসতে নিল। ঠিক তখনই তার হাতের ধাক্কায় স্টাডি টেবিলের ওপর রাখা কয়েকটা বই ধপ করে নিচে পড়ে গেল। বিরক্ত হয়ে নিচে বসে বইগুলো তুলতে লাগলো সে। হঠাৎ একটা বইয়ের ভেতর থেকে কয়েকটা ছবি বের হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। ছবিগুলোর দিকে তাকাতেই রনির হাত থেমে গেল, কারণ প্রতিটা ছবিতেই সে নিজে, কোথাও কলেজের অনুষ্ঠানে, কোথাও পরিবারের সঙ্গে, কোথাও আবার হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। রনি ভ্রুকুচকে বলল আমার ছবি এখানে কেন? রনি অবাক হয়ে একটা ছবি ঘুরিয়ে দেখতে গিয়ে দেখলো ছবিটার পেছনে সুন্দর হাতের লেখায় লেখা যেদিন প্রথম বুঝলাম তোমাকে অন্যরকম ভালো লাগে। এটা পরে রনির বুকের ভেতর হঠাৎ কেমন যেন একটা ধাক্কা লাগলো। ধীরে ধীরে সে আরেকটা ছবি হাতে নিল। সেখানে লেখা তুমি হয়তো কখনো জানবে না, কিন্তু তোমার হাসিটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়। রনির ভ্রুযুগল আরো কুঁচকে গেল। অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে তার ভেতরে। একটু দূরে একটা ডায়েরি পড়ে আছে। ডায়েরি তুলে হাতে নিতেই দেখতে পায় ডায়েরিটার ওপর সুন্দর হাতের লেখায় লেখা আমার না বলা গল্প। অজানা কৌতূহলে রনির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে ডায়েরিটার প্রথম পেজ খুলে দেখল। প্রথম পৃষ্ঠার কোনায় ডেট লেখা, যেটা আজকে থেকে 4 বছর আগের। আর পৃষ্ঠায় বড় বড় অক্ষরে লেখা রনি ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই লেখাগুলো দেখে রনির ডায়েরিটা পড়ার আগ্রহ হয়, তাই বাকি সবকিছু গুছিয়ে টেবিলের উপরে রেখে ডায়েরিটা নিয়ে নিজের রুমে চলে আসে। আবার ডায়েরি খুলে পড়তে শুরু করে। প্রথম পৃষ্ঠার পর থেকে অনেকগুলো পৃষ্ঠায় 16 বছরের কিশোরীর আবেগ দিয়ে অনেক কিছু লেখা, যেমন রনি খেতে ভালোবাসে, রনির কোন জিনিস ভালো লাগে, রনি ওকে কোন দিন কি কি দিয়েছে, সব খুব যত্ন সহকারে এই ডায়েরিতে লিখেছে। এগুলো পড়তে পড়তে কখন যে রনির অজান্তেই ওর ঠোঁটে হাসি ফুটে উঠেছে সে নিজেও জানে না। তারপর একটা পৃষ্ঠা উল্টে দেখতে পায়, সেখানে 3 বছর আগে যেদিন রনি ওর পুরো পরিবারকে প্রিয়ার কথা বলেছিল সেদিনের ডেট লেখা। পৃষ্ঠার উপর চোখের পানি পড়েছিল, সেটার ছাপ এখনো লেগে আছে। তারপর থেকে ডায়েরিতে লেখা অনেক কমিয়ে দিয়েছিল আরিয়া। রনি যখন মাঝে মাঝে বাড়িতে এসে ওর আর প্রিয়াকে নিয়ে কিছু বলতো, সে সময় খুব বেশি কষ্ট হতো, কিন্তু কাউকে কিছু বলতে পারতো না। মনের সকল কষ্ট লিখে রাখতো ডায়েরির পাতায়। ডায়েরি পড়তে পড়তে অবশেষে শেষের পৃষ্ঠায় চলে আসে রনি, যেটাতে 1 সপ্তাহ আগের ডেট লেখা। সেই পৃষ্ঠায় লেখা আছে, তো গাইস তোমরা যদি নেক্সট পার্ট যদি খুব তাড়াতাড়ি চাও তাহলে এই ভিডিওতে বেশি না তোমরা 3000 লাইক করে দিও আর অবশ্যই 500 কমেন্ট করে দিবা। তো তোমরা তোমাদের ভালোবাসা দেখাও। আজকের পার্টটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য দুঃখিত। তবে তোমরা যদি বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে অবশ্যই তোমাদের জন্য বেশি করে পার্ট দেওয়ার চেষ্টা করব। তো তোমরা বেশি দেরি না করে এখনই আমাদের টার্গেটটা কমপ্লিট করে দাও। আর হ্যাঁ, গল্প বানাতে আমাদেরও অনেক কষ্ট হয়, কিন্তু তোমাদের ভালোবাসা দেখলে তখন ওই কষ্টটা আর কষ্ট মনে হয় না। তো তোমাদের কাছে শুধু একটাই আবদার, তোমরা বেশি থেকে বেশি আমাদেরকে ভালোবাসবা। গল্প ছোট দেওয়ার অনেকগুলোই কারণ আছে, টেকনিক্যাল ইস্যু, শ্বাসকষ্ট, সব কিছু মিলাই গল্পটা একটু বড় করতে কষ্ট হয়ে যায়।
তবে চেষ্টা করব তোমরা যদি ভালোবাসা দেখাও ইনশাল্লাহ বড় করার। আর হ্যাঁ, তোমাদের এই গল্পের পাশাপাশি তোমাদের জন্য আমাদের সেকেন্ড চ্যানেল সাজিদ অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য আরেকটি গল্প চলতেছে, তো ওইটাও তোমরা এনজয় করো। তো ওইখানেও আজকে ইনশাআল্লাহ গল্প দেওয়ার চেষ্টা করব, যদি না হয় তবে ইনশাআল্লাহ কালকে অবশ্যই দিব। তো তোমরা সমান তালে আমাদের দুই চ্যানেলে ভালোবাসা দেখাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।